হচ্ছে নাউন এবং ডিটারমিনার থেকে 1 এবং 2 নাম্বার আসতে পারে। হয়তো ডিটারমিনার থেকে 1 দিবে বা নাউন থেকে এভাবে হিসাব করে 1 বা 2 দিবে। তো নাউনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার প্রপার নাউনটা বেশি আসে না, প্রপার নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা বেশি আসে না, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই তিনটা হচ্ছে খুব ভালো করে মানে পড়বেন, কারণ এই তিনটা থেকে বেশি আসে। আর এইগুলো হচ্ছে গুরুত্ব দেখবেন যে প্রিভিয়াস কোশ্চেনগুলো ঠিক কোন সেকশনে ফোকাস করছে, এটা বুঝলে আপনি টপিকটা পড়তে সুবিধা হবে। কেমন? তাহলে আপনি নাউনের ক্ষেত্রে হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই তিনটা নাউন বেশি ভালো করে ফোকাস করবেন। আর ওইদিকে হচ্ছে সামের ব্যবহার, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এই ডিটারমিনারের সেকশনগুলো যে আলোচনাটা এটা একটু বুঝে পড়বেন। তো এটা পড়ার নিয়ম হচ্ছে প্রথমে আপনি কি করবেন, বেসিক অংশটা পড়বেন, পরে হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন, মুখস্থ না, বুঝে প্র্যাকটিস করবেন। সেম কোশ্চেনগুলো কেটে দিবেন আর ডিফারেন্ট কোশ্চেনগুলো আলাদা মার্কিং করে রেখে দিবেন। তাহলে এটা মাস্টার বইতে সম্ভবত 32 কিংবা 36 পৃষ্ঠা আছে এটা, তার মানে এত বেশি পড়া কিন্তু না, সেম কোশ্চেন অনেকবার আসছে, তো ওগুলোকে আপনি কেটে কেটে দিবেন। ওকে, সো নাউন অ্যান্ড ডিটারমিনার থেকে 1 অথবা 2 মার্ক আসবে, এটা একদম সহজ। কোন তিনটা নাউন পড়বেন ভালো করে এটাও বলে দিলাম, ঠিক আছে। তারপর নাম্বার অ্যান্ড জেন্ডার। নাম্বার জেন্ডার থেকে ব্যাংকে প্রশ্ন আসে, বিসিএস প্রিলিতে আসে। এখানে যদি অ্যাজ ইউজুয়াল কোশ্চেনও 2 মার্ক থাকবে, যদি ডিফারেন্ট কোশ্চেন করে 1 মার্ক থাকবে। ম্যাক্সিমাম সময় 2 মার্কই থাকে, মাঝে মাঝে এমন হতে পারে 3 মার্ক, তবে 1 অথবা 2 নিশ্চিত, ঠিক আছে। ডিফারেন্ট কোশ্চেন করলে হয়তো 1 আসবে, না হয় অ্যাজ ইউজুয়াল কোশ্চেন করলে 2 থাকবে। তো নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আপনি কোনটা পড়বেন, যেমন কিছু কিছু আপনার যেটা সবসময় হচ্ছে আপনার দেখতে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার, হ্যাঁ, আবার কিছু কিছু হচ্ছে জন্মগতভাবে সিঙ্গুলার কিন্তু দেখতে প্লুরাল মনে হয়, এই টাইপের কিছু, এই টাইপের একটু ডিফারেন্ট টাইপের যে নাম্বারগুলো আছে সেগুলো পড়বেন। জেন্ডারের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে কমন জেন্ডারটা, ঠিক আছে, কমন জেন্ডারটা বেশি প্রশ্ন আসে। আপনারা দেখবেন মাস্টার বইয়ের শেষ দিকে একটা চার্ট আছে, এখানে কমন জেন্ডারের একটা অংশ আছে, এখান থেকে বিসিএস প্রিলিতে কয়েকবার প্রশ্ন আসছে। সুতরাং এটা পড়ার সময় বিগত বিসিএসটা আপনি টপিকের ভিতর ঢুকিয়ে ওই জায়গার মধ্যে লিখে রাখবেন, দেখবেন যে এক জায়গা থেকে বেশি, নাম্বারেরও এক জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, জেন্ডারেরও এক জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। তার মানে এখানে হচ্ছে 2 নম্বর প্রশ্ন, দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। একদম সিম্পল, একটু বুঝে পড়লে, বিগত সাল পড়লেই হবে, কিছু না পড়লে অ্যাভারেজ মুখস্থ করে ফেলবেন। বিশেষ করে নাম্বারের একটা করে এক্সাম্পল মুখস্থ করবেন, এটা প্যাটার্ন ধরে বাকিগুলো পারবেন, ঠিক আছে। জেন্ডারের ক্ষেত্রে বেশি না, কিছু বিগত সালের প্রশ্ন। সো এখানে 2 মার্ক আসার সম্ভাবনা বেশি, ডিফারেন্ট হলে হয়তো 1 আসবে। এবার হচ্ছে পজিশন, হ্যাঁ, পজিশন অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড সেম ওয়ার্ড ইউজড অ্যাজ আ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এখান থেকে 2 মার্ক আসবে। পজিশন অফ পার্টস অফ স্পিচ হচ্ছে আপনি একটা সেন্টেন্সের মধ্যে যখন দেখবেন একটা ওয়ার্ড, হ্যাঁ, এই ওয়ার্ডটার মধ্যে একটা দাগ থাকবে হয়তো, অথবা বলবে যে আন্ডারলাইন করে দিয়ে বলবে যে এই ওয়ার্ডটা সেন্টেন্সে কি হিসাবে ব্যবহার হয়েছে, কোন পার্টস অফ স্পিচ হিসাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটা মাস্টার বইয়ের আলোকে আমি কেন লিখছি, আপনি পড়ার সময় যেহেতু বইটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই পড়ে, সো এটা ডিফারেন্ট জায়গায়, মানে মাস্টার বইতে কিছু কিছু টপিক ডিফারেন্টভাবে আলোচনা করা, তো গুরুত্বের হিসাব করে আমি দুইটাকে একসাথে করলাম। এখানে পজিশন অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড এটা একটা টপিক, হ্যাঁ, আর সেম ওয়ার্ড ইউজড অ্যাজ আ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। যেমন এই সেম ওয়ার্ড ইউজ অ্যাজ আ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ মানে হচ্ছে যেমন ওয়াটারটা কখনো নাউন হিসেবে ব্যবহার করে, কখনো ভার্ব হিসেবে ব্যবহার করে, এরকম জায়গা থেকেও প্রশ্ন আসে। সো এখানে 2টা টপিক, একটা আর একটা, 2টা, এখান থেকে 2 মার্ক। কোপাল ভালো থাকলে যদি প্রশ্ন একটু আনঅর্থোডক্স কোশ্চেন করে এখানে 3টেও চলে আসতে পারে। আবার ওই যে বললাম না, একটু উল্টাপাল্টা কোশ্চেন করে ফেলে হয়তো নাও আসতে পারে, তবে অ্যাটলিস্ট একটা কোশ্চেন ফরজ, 2টা আসার সম্ভাবনাটাই বেশি। সুতরাং এখান থেকে আপনি 2 মার্ক ধরে রাখবেন। আমি আবারও বলছি, এটা 2 মার্ক ধরবেন, কিন্তু প্রশ্ন প্যাটার্ন যদি হঠাৎ করে চেঞ্জ হয় বা এক কোশ্চেন থেকে 2-3টা দিয়ে দেয়, তখন এখান থেকে কমে আসবে। কেমন? তাহলে আমরা 3 নাম্বার গেলাম। এগুলো হচ্ছে রুলসটা পড়ে পড়ে কিছু প্র্যাকটিস করলে আপনার মাথায় ঢুকে যাবে যে এটা, ও আচ্ছা, এটা এমন, ওইটা এমন। ওকে, শুধু বিগত সাল রুলসটা একবার পড়বেন, বিগত সালটা বুঝে বুঝে প্র্যাকটিস করবেন, তাহলে এটা খুবই সহজ। বাংলা গ্রামার থেকে ইংলিশ গ্রামার কিন্তু অনেক সহজ। আমি সবসময় আমার সবচেয়ে কম সময় লাগে ইংলিশ গ্রামারটা পড়তে, কিন্তু বাংলা গ্রামার পড়তে তাও একটু সময় লাগে, ঠিক আছে। এবার হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। দেখেন, আমরা পার্টস অফ স্পিচ পড়ার সময় যখন অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব এগুলো পড়ি, তো মাস্টার বইতে প্রথমে অ্যাডজেক্টিভের আলোচনাটা একটু সংক্ষেপ। এখন অনেকে দেখে বলবে কি রে, অ্যাডজেক্টিভ এত অল্প, বিষয়টা এরকম না। যেমন উনি ফরেন অ্যাডজেক্টিভ বা অন্যান্য অ্যাডজেক্টিভগুলো আলোচনা করছে আলাদা। মানে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব মানে এখানে বোঝাচ্ছি এই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, হ্যাঁ, এই 2টা টপিক নিয়ে মাস্টার বইতে বা অন্য ইংলিশ বই আপনি যেটাই পড়েন না কেন, যা আছে অ্যাডজেক্টিভ নিয়ে যা কিছু আছে, ফরেন অ্যাডজেক্টিভ, এমনি অ্যাডজেক্টিভ, যা কিছু বলুক না কেন,
যেখানে অ্যাডজেক্টিভ পাবেন এটা নিয়ে পড়বেন, আর হচ্ছে অ্যাডভার্ব নিয়ে পড়বেন। এখান থেকেও আপনার হতে পারে 1 অথবা 2 মার্ক আসতে পারে, তবে 1 বেশি আসার সম্ভাবনা বেশি, 2 আসে না, মাঝে মাঝে আসে, তবে 1 অথবা 2 আসতে পারে, এটা একটু ফোকাস করবেন। ঠিক আছে? কেন পিএসসি ইদানিং প্রশ্নের মধ্যে একটু রাইটিং, মানে বিশেষ করে রিটেনে কিন্তু অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, না তারপর হচ্ছে ভার্ব থেকে নাউন, এরকম এই যে পার্টস অফ স্পিচের যে এক্সচেঞ্জটা এটা কিন্তু আসে, যার কারণে এটা গুরুত্বপূর্ণ, এটা পড়বেন, এমনিতেও লাগবে, সো এটা পড়া লাগবে। তারপর হচ্ছে ভার্ব, ভার্ব থেকে এখন 1 মার্ক আসবে, কেননা আপনি যারা ফ্রি হ্যান্ড লেখেন ওদের ভার্ব সম্পর্কে জানা দরকার। তো ভার্বের অনেক প্রকার আছে, আপনি ভার্ব থেকে ভালো করে জানবেন, পজিটিভ ভার্ব আছে এমনি, তারপর হচ্ছে ভার্ব নিয়ে যা আছে সব কিছু পড়বেন, এখান থেকে 1 মার্ক ইনশাল্লাহ আসবে। ওই যে বললাম না, যদি এখান থেকে অনেক সময় 1 না আসে তাহলে হয়তো এখানে 1 বেড়ে যাবে, অথবা এখান থেকে 1 2 না আসলে এখানে হয়তো 1 বেড়ে যাবে, এইভাবে। তো ভার্বের হচ্ছে আপনি ভার্বের বিগত বিসিএস দেখবেন যে ভার্বের কোন প্রকার ভার্ব থেকে বেশি প্রশ্ন আসে। কিছু ভার্বের প্রকারভেদ আছে, একদম এগুলা দরকারই নাই। ঠিক আছে? আলোচনা প্রেক্ষিতে আলোচনা করতে হয়, বইতে হিসেবে আলোচনা করে আপনি দেখবেন বিগত বিসিএস যে কোন অংশ থেকে ভার্বের প্রশ্ন হয়েছে, এটা হচ্ছে একটু কাইন্ডলি দেখবেন, তারপর ওইটাতে ফোকাস করবেন, কেমন? আর কিছু হচ্ছে আপনার অনেক সময় ভার্বের 3টা ফর্মে যেগুলো একটু ডিফারেন্ট, মানুষ সময় একটার ফর্মে 3 রকম, বা একটা একরকম, দুইটা একরকম, এরকম করে আসে ভার্বের যে স্ট্রাকচার, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্মের, এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে, অথবা অনেক সময় পজিটিভ ভার্ব থেকে আসে। পজিটিভ ভার্ব থেকে তো অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। সো ভার্বের প্রকারগুলো দেখে দেখে যেখানে বিগত সাল সবচেয়ে বেশি, এটা বেশি করে পড়বেন। ঠিক আছে? তো ভার্ব থেকে 1 মার্ক আসতে পারে। জিরান পার্টিসিপল থেকে পিএসসির সবচেয়ে বেশি পছন্দের টপিক হচ্ছে জিরান পার্টিসিপল, এখান থেকে 1 অথবা 2 মার্ক আসবে। ঠিক আছে? তো জিরান পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলো থেকে প্রশ্ন কেন দেয়, আপনি এগুলা ছাড়া ফোকাস রাইটিং তো কল্পনাই করতে পারবেন না। ফোকাস রাইটিং বলেন, ফ্রি হ্যান্ড বলেন, এগুলা দিয়ে হচ্ছে আপনি রাইটিং স্কিলটা ডেভেলপ করে। ঠিক আছে? সো যেহেতু আমি আবার একটা বলে দিই, এখন থেকে যে কোনো বিসিএস সবচেয়ে বেশি ফ্রি হ্যান্ড টাইপের টপিকগুলো বেশি দিবে জিরান পার্টিসিপল। আমি একটু পরে বলবো, ঠিক আছে, যে কোন কোন টপিকগুলো বেশি দেওয়ার সম্ভাবনা, একটু পরে বলবো। এই জন্য দেখবেন বিগত বিসিএস জিরান পার্টিসিপল থেকে সবসময় 1 মার্ক, 2 মার্ক বা 3 মার্কও প্রশ্ন দেয়। এই জন্য হতে পারে 1 2 বার প্রশ্ন দিবে না, সেটা ডিফারেন্ট জিনিস, কিন্তু ম্যাক্সিমাম দিবে 1 অথবা 2 মার্কের প্রশ্ন। তো জিরান পার্টিসিপল নিয়ে আপনাদের যদি মাথা ব্যথা থাকে, ইউটিউবে অনেক সুন্দর সুন্দর টেকনিক পাওয়া যায়। টেকনিকগুলো দেখে, এক টেকনিক দিয়ে সব তো সলভ করতে পারবেন না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে টেকনিকের আলোকেই জিরান পার্টিসিপল পারা যায়। কিছু আনঅর্থোডক্স কোশ্চেন থাকবে, সেগুলো আপনি প্র্যাকটিস করলেই পেরে যাবেন। এখন পর্যন্ত আচ্ছা 7 নম্বরটা বলি, তারপর বলবো। সেন্টেন্স, ভাই রে ভাই, আগে এটা গুরুত্বপূর্ণ বেশি থাকতো না। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য সেন্টেন্সটা এখন অনেক গুরুত্বপূর্ণ। 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক। আপনি দেখবেন গত বিসিএস এ মনে হয় 2টা না কয়টা প্রশ্ন দিছিল আর কি, 2-3টা প্রশ্ন দিয়েছে সেন্টেন্স থেকে। সো সেন্টেন্স রিলেটেড যত আলোচনা আছে খুব ডেপথ পড়বেন, কারণ এটা থেকে আপনার ফ্রি হ্যান্ডে যেমন কাজে আসে, প্রিলিতেও এখন থেকে আসবে। আর এই সেন্টেন্স থেকে প্রশ্নগুলো দিলে হয় একটু বড় করে দিবে, বা কিছু কিছু প্রশ্ন দিবে আপনি হয়তো কল্পনা করেন না, একটু আলসেমি করে ধরেন না, কিন্তু এটাই পারবেন না। তো সেন্টেন্স থেকে দিলে একটু ইউনিক তো প্রশ্ন দিবেই। বিসিএস ক্যান্ডিডেট হিসেবে তো একদম সিম্পল দিবে না, তবে সেন্টেন্স থেকে 1 মার্ক, 2 মার্ক, এবং কপাল ভালো হলে 3টেও দিয়ে দিতে পারে। সো নর্মালি 1 মার্ক তো নিশ্চিত, 2 মার্কও আসার সম্ভাবনা আছে। সেন্টেন্সটা খুব ভালো করে পড়বেন। সেন্টেন্স ছাড়া আপনি না প্রিলিমিনারি ভালো করতে পারবেন, না রিটেন ভালো করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমি যা আলোচনা করেছি, এটা এখন পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা, বা আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা এখন পর্যন্ত ক্লাসটা আপনাদের কাছে সব ঠিকঠাক লেগেছে কিনা, একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। আর আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, যাতে, কারণ আমি যেটা আলোচনা করবো এটা আমার দীর্ঘদিনের বিসিএস মাস্টার প্ল্যান এক্সাম ব্যাচ। জানেন তো আপনারা, আমাদের 12তম ব্যাচও শেষ হয়েছে। ওই ব্যাচে আমি অ্যানালাইসিস করতে করতে যা পাইছি, আমার বিশ্বাস যে এভাবে ডেপথ করে কেউ আলোচনা করবে না, আপনাদেরকে ভিন্নভাবে একটা সাজেশন দিয়ে দিবে, কিন্তু এরকম করে টপিক বাই টপিক বুঝে কেউ বলবে না। সো এরকম একটা ইউনিক ক্লাস আশা করছি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনিও শেয়ার করে দেন, বন্ধুদেরকে ইনভাইট করেন, আর একটু কাইন্ডলি কমেন্ট করে জানান এতক্ষণ পর্যন্ত 1 2 3 4 5 6 7 এই 7টা টপিক আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি কিনা, একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানান যে ভাই ক্লিয়ার। আর ইনভাইট করলে ডান লিখে দেন, ইনভাইট করেন, ঠিক আছে? আশা করছি আপনাদের রেসপন্স যত ভালো থাকবে, ইনশাল্লাহ আমি প্রত্যেকটা টপিকে ক্লাস নিব। একটা গাইডলাইন কোর্সেও যদি আমি করাতাম, আমি অনেক ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতাম, কিন্তু না, আমার তো এমনিতেই ব্যাচ থাকে, একটা এক্সাম ব্যাচ থাকে, কিন্তু গাইডলাইন ক্লাসগুলো আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেট আপ দিয়েছি আপনাদের। এখন ক্লাসে সেট আপ দিয়েছি, গ্রামে যেহেতু আসছি,
এখন আমি নিতে পারবো। দেখছেন আমি এখন ইদানিং পেজে কিন্তু রেগুলার পোস্ট করি, সাজেশন করি। সো যারা হচ্ছে ইনভাইট করবেন আপনাদের হচ্ছে আমি এই সাজেশনটাই আমি পিডিএফ আকারে দিয়ে দিব, ঠিক আছে? ইনভাইট করে স্ক্রিনশটটা আমাদের পেজে দিয়ে দিবেন, কেমন? সো এই 7টা টপিক আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। আর কথাগুলো শোনা যাচ্ছে কিনা, লেখাটা স্পষ্ট কিনা, ভিডিও ক্লিয়ার কিনা, ঠিক আছে? একটু দেখি তো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই এটা গুরুত্বপূর্ণ কেন বললেন, বা এই টপিকটা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলবেন, ঠিক আছে? সেন্টেন্স রিলেটেড যত আলোচনা আছে খুব ডেপথ পড়বেন, কারণ এটা থেকে আপনার ফ্রি হ্যান্ডে আচ্ছা একটু প্রশ্ন, কোনো যদি প্রশ্ন থাকে একটু কমেন্ট সেকশনে করবেন, আমি প্রশ্ন অ্যান্সারও করব, আলোচনা শেষে প্রশ্ন অ্যান্সার করব। আর 47তম প্রিলিজ 46 থেকে এখন থেকে কিন্তু ইংলিশের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে। কোন টপিকগুলো আমি আবারও বলি, আগের অ্যানালাইসিস থেকে আর সামনের প্রশ্নের প্যাটার্ন কিন্তু এক হবে না, কারণ কিছু প্রশ্ন নিশ্চয়ই দেখেছেন 46-এর আগে আমি বলেছি যে এই টপিকগুলো গুরুত্ব দিবেন, সেন্টেন্সের কথা বলেছি, ফ্রিহ্যান্ড টাইপের টপিকের কথা বলেছি। নিশ্চয়ই 46-এ যারা পরীক্ষা দিয়েছেন ইংলিশটা দেখলেন, এটা টাইম কিলিং একটা প্রশ্ন ছিল। দেখবেন খুব অনেকে সময় নষ্ট করে ফেলছে ইংলিশের মানে প্রশ্ন সলভ করতে গিয়ে, কারণ এমন প্রশ্ন দিয়েছে তারা বুঝতেই পারে না, এটা ছিল একটা ট্র্যাপ। সো ইংলিশ গ্রামারে আমি প্রেডিকশন যেগুলো করছি আলহামদুলিল্লাহ মিলছে তো নাকি? সো আগের অ্যানালাইসিস দেখে প্রিপারেশন নিলেও হবে না, কিছু অন্যভাবে ডিফারেন্ট চিন্তা করতে হবে, ঠিক আছে? একটু ফেসবুকটা আমাকে করে দাও, অন করে দাও, লাইভটা করে দাও। আচ্ছা ঠিক আছে। সো আগের অ্যানালাইসিস দেখে কেউ প্রিপারেশন নিলে আপনি এক্সাম হলে গিয়ে একটু চমকে যেতে পারেন যে আগে এভাবে প্রশ্ন আসতো এখন এভাবে কেন, ঠিক আছে? আমি এখানে 17 টপিকের কথা বলবো। এই 17টা টপিক আপনি আপনার ব্রেইনের ক্ষমতা হিসাব করে, আমি আশা করছি আপনারা সবাই মেধাবী, মানে বিশেষ করে আমার মতো যারা দুর্বল তাদের জন্য এই ভিডিওটা, যে কোন টপিকটা আমি বাদ দিব, কোনটা ভালো করে পড়বো, ঠিক আছে? এই জন্যই ক্লাসটা করানো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, আমি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হলে কি কি আসতে পারে সেগুলো নিয়ে একটু কথা বলবো। আপনারা আপনাদের প্রশ্নগুলো কমেন্ট সেকশনে করেন, পরবর্তী কোন বিষয়ে সাজেশন ক্লাস চান সেটাও একটু কমেন্টে করবেন, যে ভাই এই বিষয়ে নেক্সট এই বিষয়ে সাজেশন ক্লাস নেবেন। আর যারা যে প্রশ্ন করবেন এটাও করবেন। আর যে ভাই প্রশ্ন ডিফারেন্ট হবে, যে এই টাইপের কি প্রশ্ন থাকে এটা একটু বললেন আমাকে, দাও আমাকে তো এটা দাও। আর অনেক সময় লাগে আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে ধরো একটু দেখো তো, লাইভ অনেক সময় কেটে থাকে, একটু দেখো এই সাইডে দেখো। ওকে, প্রশ্ন থাকলে করে ফেলেন, ঠিক আছে? আমি পরবর্তী চলে যাই। অ্যানালজি। এই অ্যানালজি টপিকটা আগে কোনো গুরুত্বপূর্ণ ছিল না, বিশেষ করে প্রিলিমিনারির জন্য ছিল না, একদমই তা না, এটা বেশি এটা পড়তে বলতো না। তা আপনি হচ্ছে এই অ্যানালজি টপিকটা এখন পড়বেন। বিশেষ করে কেন পড়বেন, এটা বিসিএস প্রিলিতে, মেন্টাল অ্যাবিলিটিতে প্রশ্ন আসে, প্রিলিতে রিটেনও আসে, মাঝে মাঝে 3টা-4টাও দিয়ে দেয়, 2-3টাও দিয়ে দেয়, তো আমি 1 মার্ক ধরলাম। আমি আশা করছি যে নেক্সট প্রিলিমিনারি এক্সামের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি, সো অ্যানালজি থেকেও 1টা মার্ক প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এটা একদম 100% না, বাট প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হওয়ার পসিবিলিটি যেহেতু আছে, আর যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ, এখন একটু সংস্কার দেখবেন, সো স্বাভাবিকভাবেই অ্যানালজিটা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিলিতে আগে কম দিত, এখন থেকে আশা করছি যে এখান থেকে দিবে। তো অ্যানালজি পড়বেন কোথা থেকে? অ্যানালজি হচ্ছে আমি ভোকাবুলারির জন্য একটা বই দিয়েছি আপনাদেরকে, মানে আমার পেজে আমি ব্যাংকের জন্য যে বইটা পড়তে বলছি, কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি 1+এর, এটা পড়তে পারেন। অ্যানালজি থেকে জিআরই যে 27টা মডেল টেস্ট আছে সেটা পড়লে আমি মনে করি মোর দেন এনাফ। 27টা মডেল টেস্ট পড়বেন, আর বিগত সালে প্রশ্নটা অনুশীলন করলেই হবে। আর মাস্টার বইতে যে বিগত সালে অ্যানালজি আছে এটা পড়লেও হবে। তবে জিআরই মডেল টেস্টে যে 27টা মডেল টেস্ট আছে এটা অবশ্যই পড়বেন, কারণ জিআরই এখান থেকে হুবহু প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে? সো অ্যানালজিটা হচ্ছে কি, শুধু বিগত সাল পড়বেন, বিগত সালের সাথে জিআরই 27টা মডেল টেস্ট পড়বেন। এখান থেকে 27টা পড়লে বিগত অনেক মডেল টেস্টই পড়া হবে, কারণ বিগত অনেক প্রশ্ন সলভ হবে, কেননা এখান থেকে বিগত অনেক প্রশ্ন আসছে, যার কারণে 27টা মডেল টেস্ট আগে সলভ করবেন, আর হচ্ছে বিগত সালটা পড়বেন, ঠিক আছে? অ্যানালজির কথা বললাম, কোন বই থেকে পড়বেন, এটা হচ্ছে আপনি চাইলে কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি 1+এ, যেটা আমি পোস্টে দেখিয়েছি, রিভিউ করেছি, ওই বইটা থেকেও পড়তে পারেন, মাস্টার বই থেকেও পড়তে পারেন।
আর যারা ব্যাংকের প্রিপারেশন নেবেন তারা হচ্ছে তাদেরকে নিয়ে একটু লাস্টে কথা বলবো, ঠিক আছে? এখন না বলে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে রেখে দেবেন যে ভাই ব্যাংক নিয়ে একটু বললেন, ঠিক আছে? তারপর হচ্ছে 9 নম্বর প্রশ্নটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লোজ, ঠিক আছে? অর্থাৎ ফ্রেজ অ্যান্ড ক্লোজ নিয়ে কথা বলতে হবে। এখানে 1 থেকে 2 মার্ক আসবে, ইভেন এখান থেকে 3 মার্ক আসলে সম্ভাবনা ফেলে দেওয়ার মতো না, 3 অথবা 4। এখন অনেকে বলবে যে ভাই কেমনে দিচ্ছেন এটা? হতে পারে ফ্রেজ থেকে 1-2টা প্রশ্ন দিয়ে দিল, ক্লোজ থেকে হয়তো 2টা প্রশ্ন দিয়ে দিল। সো এখানে 1ও আসতে পারে, 2ও আসতে পারে, 3ও আসতে পারে, 4ও আসতে পারে, কারণ এই ফ্রেজ অ্যান্ড ক্লোজ এটাও কিন্তু ক্লোজও কিন্তু আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর টপিক। সো যেহেতু ফ্রি হ্যান্ডের টপিকের কথা আমি আগেও বলছি, নেক্সট প্রিলিমিনারি গ্রামারের প্রশ্নে ফ্রি হ্যান্ডে জোর দিবে, মুখস্থ টাইপের ভোকাব এবং হচ্ছে ফ্রি হ্যান্ডে জোর দিবে। সো স্বাভাবিকভাবে এখানে 1, 2, 3 বা 4 মার্কেরও প্রশ্ন আসতে পারে, তবে খুব বেশি সম্ভাবনা 1 থেকে 2। আনঅর্থোডক্স কোশ্চেন হলে 3 থেকে 4 মার্কের প্রশ্ন চলে আসতে পারে। সো আপনি ধরে রাখবেন এটা 1 থেকে 2। কেমন? আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ হচ্ছে আপনি আগে সেন্টেন্স ক্লিয়ার থাকলে তারপর ফ্রেজেও যাবেন, এগুলো বুঝবেন। ফ্রেজ ক্লজ, তারপর হচ্ছে আপনার সেন্টেন্স। ফ্রি হ্যান্ডের টপিকগুলো একসাথে পড়বেন, যেমন আগে সেন্টেন্স পড়বেন একদম বেসিক থেকে, সেন্টেন্স পড়বেন, তারপর হচ্ছে আপনি জিরান পার্টিসিপল পড়বেন, এরপর হচ্ছে ফ্রেজ ক্লজ, এগুলো একসাথে পড়বেন, মানে কাছাকাছি সময়, তারপর একটার সাথে আরেকটা রিলেট করে পড়বেন, তাহলেই বুঝতে পারবেন। কেমন? এগুলো আগে বেসিক বুঝবেন, না বুঝলে ইউটিউবে সার্চ করবেন যে ফ্রেজের টেকনিক বা ক্লোজের টেকনিক, সার্চ করলে একটা বেসিক আইডিয়া নিয়ে নেন, নোট করবেন, নোট করার পর হচ্ছে পড়বেন। এগুলো খুবই মজার টপিক, কিন্তু 46 প্রিলিতে কিন্তু ভালোই ভোগাইছে এটা। এখান থেকে কোনটা জানি প্রশ্ন আসছিল খুব মোটামুটি ডেপথ। এই টাইপের প্রশ্নগুলো এখন দিলে একটু বড় করার চেষ্টা করবে, যেমন আইবিএ কোশ্চেন করলে যেটা করে হয়তো 4টা অপশন দিয়ে বলবে যে এখানে কোনটা, মনে করেন যে একটা ক্লোজের কথা বলে এখানে কোনটা মানে এই ক্লোজটা ঠিক আছে, কোনটা মানে এখানে একটু 4টা অপশন দিয়ে 4টা ক্লোজ থেকে হয়তো প্রশ্ন দিয়ে দিবে, হয়তো বললো এটা কোনটা নাউন ক্লোজ কিনা, অ্যাডজেক্টিভ ক্লোজ কিনা, অ্যাডভার্বিয়াল ক্লোজ কিনা, এরকম বলে একটু ডিফারেন্ট করে 4টা অপশন দিবে। এই টাইপের টাইম কিলিং কোশ্চেনগুলা যদি পারেন প্র্যাকটিস থাকে অ্যান্সার করবেন, না হয় একটু অ্যাভয়েড করবেন। তবে অ্যাজ ইউজুয়াল যদি আপনি একটা কোশ্চেন জিজ্ঞেস করে অ্যাডভার্বিয়াল ক্লোজ কোনটা, 4টা অপশনে না থাকে, মানে 4টা অপশনই বড় বড় সেন্টেন্স না দেয়, জাস্ট অ্যাডভার্বিয়াল ক্লোজ এভাবে দেয়, তাহলে হচ্ছে অ্যান্সার করবেন। সো এই টপিকটা খুবই গুরুত্ব দিবেন, কারণ এগুলো ফ্রি হ্যান্ডও কাজে লাগে, ঠিক আছে? এখান থেকে 1 মার্ক, 2 মার্ক বা 3 অথবা 4। তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সটা তো আপনার ফ্রি হ্যান্ডে লাগবেই, সো এটা এখন থেকে 1 মার্ক থাকবে। কন্ডিশনাল সেন্টেন্সের হচ্ছে আপনি যে বেশি না, এটা আপনি মনে হয় আমার বিশ্বাস যে আপনি যদি 1 ঘন্টা প্র্যাকটিস করেন এক কন্ডিশনাল সেন্টেন্স থেকে হয়ে যাবে। তো কন্ডিশনাল সেন্টেন্স থেকে একদম অ্যাজ ইউজুয়াল নর্মাল রুলসগুলো আসবে না, একটু ব্যতিক্রম টাইপের যে রুলসগুলো থেকে আসে কন্ডিশনাল থেকে আসবে। সো এটা বেশি কঠিন না, এটা আপনি একটা বিসিএস ক্যান্ডিডেট হিসেবে 1 ঘন্টা সময় দিলে পারার কথা। ইউনিকগুলো বেশি বেশি করে মার্কিং করে স্টার চিহ্ন দিয়ে রাখবেন। কন্ডিশনাল সেন্টেন্স যেহেতু ফ্রি হ্যান্ডের সাথে সম্পর্কিত, এখন থেকে 1 মার্ক ইনশাল্লাহ থাকবে। আর ওই যে বললাম যদি এখান থেকে কোনোটাতে 1 মার্ক 2 মার্ক বেশি চলে আসে তখন হয়তো আসবে না, কিন্তু আপনি ধরে নেবেন এখান থেকে 1 মার্ক পাবেন। এই ন্যারেশন অ্যান্ড ভয়েস এটাও কিন্তু আপনার কি ফ্রি হ্যান্ডে কাজে আসে। সো এখান থেকে 1 মার্ক অথবা 2 মার্ক আসবে। 2 মার্ক আসার সম্ভাবনা এখন বেশি, আগে 1 অথবা 2 আসতো, হয় এটা থেকে আসতো, না হয় এটা থেকে অথবা 2টা থেকে আসতো, কিন্তু আশা করছি এখন থেকে 2ই আসবে। তবে আমি 1/2 দিলাম, কারণ হতে পারে 1 মার্ক অথবা 2 মার্কই আসতে পারে, কিন্তু আমার বিশ্বাস কেন জানি এখন থেকে হয়তো 2 মার্কই আসবে। এটা এখন থেকে, আগে হয়তো ছিল না, কিন্তু এখন থেকে এই ন্যারেশন অ্যান্ড ভয়েস থেকে 2 মার্ক আসবে, ঠিক আছে? এটা খুবই গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ এগুলো কিন্তু কাজে আসে। রাইটিং এর হচ্ছে ডিফারেন্ট জিনিস নিয়ে আসার জন্য এই ন্যারেশনের স্ট্রাকচারগুলো এগুলো জানা লাগে। আরেকটা টপিক হচ্ছে প্রিপোজিশন এমন একটা টপিক যেটা বলা যায় আপনি জনগণের ভাবির মতো সবার কাজে আসে। এখান থেকে 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক, 4, 5, 6টাও আসতে পারে। বিশেষ করে কিছু এক্সামে তো মন মতো প্রিপোজিশন ধরছে, এখান থেকে অর্ধেক প্রশ্ন করে দেয়। সো এই টপিকটা প্রিপোজিশন হচ্ছে আপনার, প্রিপোজিশনের তো পড়ার ক্ষেত্রে কি করবেন, প্রিপোজিশন নিয়ে মাথা ঘামাবেন বেশি না। প্রিপোজিশন আপনি পড়বেন এমন যেটা পড়তেছি মনে থাকলে থাকবে, না থাকলে নাই। হ্যাঁ, যারা মনে করেন আমার মতো মেধা দুর্বলা, যারা খুব ভালো জানেন তারা তো ভালো করেই পড়বেন। সো আপনি মনে করেন যদি এখান থেকে কোনো প্রশ্ন থেকে কমন না আসে, কোনটা থেকে আসবে? প্রিপোজিশন থেকে। সব চাকরি পরীক্ষা প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। বিভিন্ন নন ক্যাডার পরীক্ষাগুলোতে রিটেনেও প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, 5 মার্ক 10 মার্কের প্রশ্ন আসে রিটেনে, এই মানে নন ক্যাডার বিভিন্ন লিখিত পরীক্ষাগুলোতে। আর হচ্ছে আপনার এমনিতে প্রিলিতে থাকে।
তো প্রিপোজিশনের আপনার যদি দুইটা প্রশ্ন আসে, একটা থাকবে একদম সহজ, ম্যাক্সিমাম মানুষই পারবে, একটা থাকবে একটু কঠিন। তবে প্রিপোজিশনে যদি আপনার বিগত সাল পড়া থাকে ভালো করে আপনি পারবেন, তবে আমার একটু কঠিন লাগে বলতে কি, মানে আমি এটা পড়ি, মনে থাকলে থাকবে, না থাকলে না, তবে ম্যাক্সিমাম সময় আমি প্রিপোজিশনটা পারি, খুব রেয়ারই আমার ভুল হয়, খুব বেশি ভালো পারি না, কিন্তু প্রিপোজিশনের বিগত সালটা আমি একটু নজর দিয়ে যাই, ওই নজর থেকেই প্রিপোজিশনটা মোটামুটি কমন চলে আসে, মানে বিগত সাল পড়লেই আপনি প্রিপোজিশন পারবেন, 1, 2 অথবা 3 মার্ক কমন থাকবেই, একদম 1000%। খুব লাকিলি হয়তো 1, 2 বিসিএসে মিস যাইতে পারে, সেটা ডিফারেন্ট সিনারি, কিন্তু এখান থেকে আসবেই, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে আমরা যে কাজটা করি, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস অনেক মজার, কিন্তু এখান থেকে 1 মার্ক, 2 মার্ক, 3 মার্কের প্রশ্ন আসে, এখান থেকে 1টা 2টা এমনকি 3টেও আসতে পারে। তো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আমরা কেন পড়ি না, অনেকে মনে করি, আমি ইংলিশ গ্রামার সবচেয়ে মজা মনে করি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। আমি ইংলিশ পড়া শুরু করলে এখন ইদানিং সবচেয়ে প্রথমে এটা ধরি, ঠিক আছে, কারণ ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো হচ্ছে আপনি একটু পড়তে একটু রিডিং দিতে দিতে অপশন দেখলে কেমনে জানি এটা মাথায় ঢুকে যায় যে এইটাই মনে হয়। তো ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের ক্ষেত্রে আমরা অনেকে প্রিপারেশন থেকে একটা ভুল করি যে ফরেন ফ্রেজ অ্যান্ড ইডিয়মস যেটা, এটা পড়ি না, যেমন সাইন ডাইন, তারপর হচ্ছে আপনার এডিইউ, হ্যাঁ এডিইউ, সাইন ডাইন, আরও কিছু আছে। এই ফরেন ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে বিসিএস অনেকবার প্রশ্ন করছে। সো আপনি পড়ার সময় ডেফিনেটলি ওই ফরেন ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো একটু পড়ে নেবেন, না হয় কিন্তু পুরাটাই পড়লেন, অল্প একটুর জন্য মানে কমন পেলেন না। সো আপনি যদি পুরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মসকে 50% গুরুত্ব দেন, এই ফরেন ফ্রেজ অ্যান্ড ইডিয়মসকে 50% গুরুত্ব দিবেন, কারণ আপনি দেখবেন লাস্ট কয়েকটা বিসিএসে ফরেন ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসছে। সো আর এগুলো সব চাকরি পরীক্ষা আসে, ব্যাংকে, যেখানেই পরীক্ষা আসে এখানে এই প্রশ্নগুলো দিবেই। সো এইটাও বলতে পারেন 1000% গ্যারান্টি, এখান থেকে 1, 2, 3 মার্ক হতে পারে। ইংলিশ গ্রামার দিলে 2টা, মানসিক মানে মেন্টাল এবিলিটি, মানসিক দক্ষতা দিলে 1টা 2টা। সো এটা থেকে প্রশ্ন থাকবে, এটা বাদ দেওয়ার সুযোগই নেই। আপনি এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে মার্ক মিস করলেন মানে প্রিলি থেকে ছিটকে গেলেন, বুঝতে পারছেন। এটা শুধু বিগত পড়বেন, কেমন, শুধু বিগত পড়বেন, কারণ বিগত থেকেই কমন আসবে। যদি আল্লাহ না করুক বিগত থেকে কমন না আসে, এটা এমন আসবে যেটা ম্যাক্সিমাম পারবে না। ধরেন 2 লাখ, 2.5 লাখ পরীক্ষা দিলে হয়তো সর্বোচ্চ আন্দাজি দাগানোর কারণে পারবে, মনে করেন 50 জন, আর হয়তো 50 জন, মানে মনে করেন বা 100 জন হয়তো এমনি পারবে, কারণ একদম ভিতর থেকে দিলে ম্যাক্সিমাম পারে না, কিন্তু এগুলো বিগত থেকে দেয়। সো যেহেতু বিগত থেকে 98%ই কমন পান, সো এটাই পড়বেন, ভিতরে আর পড়ার দরকার নেই, এটাও 1000% গ্যারান্টি, এগুলো মিস নাই। হ্যাঁ, তারপর হচ্ছে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন। ওরে ভাই 1, 2, 3 বা 4 মার্ক, 1, 2, 3 কমন, এটাও 1000% গ্যারান্টি। হ্যাঁ, এইটাও 1000%, এইগুলো ভালো করে পড়বেন। 1 ওয়ার্ড সাবস্টিটিউশন আমি যেটা 1000% গ্যারান্টি বলতেছি, মানে এগুলো মিস না, এগুলো প্রশ্ন আসবেই। 1 ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 1টা 2টা 3টা, আবার হচ্ছে আপনি মেন্টাল অ্যাবিলিটিতে আসতে পারে, গ্রামারে আসতে পারে, ব্যাংকে থেকে শুরু করে সব জায়গায় আসে। তো 1 ওয়ার্ড সাবস্টিটিউশনটা হচ্ছে আপনি মজা করে পড়বেন, এটা দেখবেন পড়তে ভালো লাগা কাজ করবে। তো এগুলো বিগত পড়বেন, বিগত পড়লেই এনাফ। যেটা আমি আবারও বলছি, বিগত পড়লেই এনাফ। যদি কোনো কারণে ডেপথ কোশ্চেন আসে, এটা ম্যাক্সিমামই পারবে না, কারণ এমন প্রশ্ন দিবে হয়তো কোনো ওয়েবসাইট থেকে তুলে দিবে। সব বিগত থেকে পড়লেই পারবেন, এগুলো মিস দেওয়া যাবে না ভাই। গ্রামার পড়তেছেন, এগুলো মিস দিবেন, তাহলে আপনি প্রিলি কোয়ালিফাই করবেন না। সো 1 ওয়ার্ড সাবস্টিটিউশনটা ডেফিনেটলি পড়বেন। স্পেলিং, এটার কথা আর কি বলবো, 1 থেকে 2 মার্ক, কোভাল ভালো হলে 3ও আসতে পারে, এটাও 1000% গ্যারান্টি। এগুলো লিখে রাখবেন, হ্যাঁ 1000%। এই পার্সেন্টটা হচ্ছে গুরুত্ব বোঝাচ্ছি, মানে এটা এত গুরুত্বপূর্ণ, আপনাকে স্কিপ করার সুযোগই নেই। স্পেলিং প্রিলিতে 2টা 3টা আসে, মেন্টাল অ্যাবিলিটিতে আসে, তারপর হচ্ছে আপনার অনেক সময় এটা কি বলে, অন্যান্য ব্যাংক পরীক্ষা থেকে শুরু করে এমন কোনো পরীক্ষা না যে এটা দেয় না। সো এই স্পেলিং আপনি 1000% গ্যারান্টি সব এক্সামের জন্য, ঠিক আছে। সো এটা 1000% গ্যারান্টি। এটা কি করবেন, বিগত সালে প্রশ্ন বেশি করবেন, এগুলো বিগত থেকে আসবে। যদি একদম ডেপথ চলে আসে, এটা ম্যাক্সিমাম পারবে না, এটাও একদম বিগত থেকে পড়বেন, ঠিক আছে। সো এগুলো মিস করা যাবে না। এই যেগুলো যেটা বলছি 1000%, এগুলো মিস করা মানে আপনি প্রিলি থেকে শেষ। এটা শেখার সিস্টেম হচ্ছে, আপনি ওয়ার্ডগুলো যেমন স্পেলিং বানানে 2টা এল, এরকম করে বইতে মার্কিং করে ফেলবেন যে এখানে 2টা এল। হ্যাঁ, যেমন রেমিটেন্স বানানে রেমিট্যান্স উচ্চারণ করবেন, উচ্চারণ যেমনই হোক আপনি উচ্চারণ করবেন আপনার বুঝার মতো। আপনি তো আর উচ্চারণটা কাউকে বলবেন না। আমি যেমন কি করি, ও রেমিটেন্স বানান, রেমিট্যান্স এরকম করি, মানে রেমিট্যান্স, তার মানে রেমিট একটা টি, তারপর ট্যান্স, এভাবে আপনি উচ্চারণ করে অথবা বইতে এভাবে দাগ দিয়ে, হ্যাঁ ভেঙে সিলেবালের মতো করে স্পেলিংটা পড়বেন, তাহলে সে স্পেলিংয়ে ম্যাক্সিমাম সময় পারবেন। বিগত সাল প্র্যাকটিস করলে এনাফ।